আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরই হবে এমন কথা বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কারো কারো দাবি ছিল পার্লামেন্টের মেয়াদ 4 বছর হোক। আল জাজিরাকে দেওয়া সাক্ষাতে সেই আলোকে এই কথা এসেছে, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে নয়। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রেস সচিব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনের নামা তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, 7 কলেজের বিষয়ে দ্রুত সমাধান আসবে। এ সময় 3 দফায় বাতিল হওয়া 167 জন সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য পুনরায় আবেদন করতে পারবেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানের শহীদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে আমরা বিএনপি পরিবার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লড়াই অব্যাহত থাকবে। আমাদের লড়াই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে, 24-এর আন্দোলনে শহীদ হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হবে। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে তাদের নাম যাতে হারিয়ে না যায়, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দলের নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। যাদের যতটুকুই সামর্থ্য আছে, যাদের যতটুকুই সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন আয়োজন করলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ফেসিবাদের দোসরদের বসিয়ে রেখে প্রকৃত সংস্কার সম্ভব নয়। সেখানে এখনো সমস্ত দোসরেরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কার্যপরিধি ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি আরও বলেন, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান। রাজনৈতিক দলের দৃশ্যমান অভ্যন্তরীণ সংস্কার না হলে রাষ্ট্র সংস্কারের সুফল পাওয়া যাবে না। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ সময় টিআইবির পক্ষ থেকে রাজনৈতিক দল, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সংস্কার কমিশন সহ 38টি বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকারের দ্রুত সার্বিক রোডম্যাপ ঘোষণা করা উচিত। দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিগত থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে। দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। দখলবাজি ও দলীয়করণের হাত বদল হয়েছে। এ অবস্থার পরিবর্তন না হলে রাষ্ট্র সংস্কারের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য অর্জিত হবে না। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীজনদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা, সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না। এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিন্তিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি, এখনো সময় আছে টাইম ফ্রেম ঘোষণা করা।
ইফতেখারুজ্জামান আরও বলেন, 167 পেশাদার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি। যৌক্তিক কারণে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানে তাদের বিরুদ্ধে যৌক্তিক বা অযৌক্তিক কারণে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মন্তব্য করে দেওয়ার মতো হুমকি ইত্যাদি সহিংসতার ঝুঁকি সৃষ্টি করেছে। ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদের। আর্থিক খাতের সংস্কারে সরকার সাফল্য অর্জন করেছে, তাই বাকি 9টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে টিআইবি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শেষ করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক 8 মন্ত্রী, উপদেষ্টা সহ আওয়ামী লীগের শীর্ষ 13 নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আসামিদের বিচার শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে প্রথমবারের মতো পতিত সরকারের হেভিওয়েট 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে বিচারালয়ে প্রবেশ করেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান সহ 13 আসামি। তবে আব্দুর রাজ্জাক অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। বেলা 11টায় শুরু হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ। পিলখানা হত্যা থেকে শুরু করে জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের জড়িত থাকার দাবি করেন চিফ প্রসিকিউটর। বিগত যে সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। শুনানি শেষে মামলার তদন্তে 1 মাসের সময় বেঁধে দেন আদালত। পাশাপাশি অন্য আসামিদের 17 ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এদিকে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সামাজির ব্যাপারে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে তিনি সরে দাঁড়ান। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি কোনো সাবমিশন রাখছি না। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। 44তম বিসিএসে আগের ভাইবা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। ফলে নতুন করে শুরু হবে এই বিসিএস এর ভাইবা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি। এতে জানানো হয় 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে মৌখিক পরীক্ষা নতুন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। 45তম বিসিএস এর খাতা মূল্যায়ন শেষ দিকে থাকলেও তা আবার তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পিএসসি। এছাড়া 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। গত 9 মে 2024 তারিখে প্রকাশিত ফলে 10,638 জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করে অধ্যাদেশ জারি করেছেন সরকার। সোমবার প্রকাশিত এই অধ্যাদেশে সরকারের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জারি করা অধ্যাদেশে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে 32 বছর।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনের আশ্বাসে আগামীকাল ট্রেন অবরোধ না করলেও ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। বন্ধ থাকবে কলেজের ক্লাস ও পরীক্ষা। দাবি আদায় না হলে চালিয়ে যাবে আন্দোলন। রাতে সচিবালয় থেকে ফিরে এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে দিনভর মহাখালীতে রেল ও সড়কপথ অবরোধে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধসহ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সুমন তানভীরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন AR বাদল। এখন মরণ হয়েছে, সরকারে বলেন বিষ দে সব মাইরা ফেলান। তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধের ফলে প্রায় ৮ কিলোমিটার হেঁটে আসা অসুস্থ এই নারী জানান ভোগান্তির কথা। সকাল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে প্রথমে মিছিল, পরে মহাখালী রেলগেট সহ আশেপাশের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীদের রোষানলে পড়ে চলন্ত ট্রেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় ১২ জন শিক্ষার্থী আহত হয়। যে কোনো একটা কিছু হলে এখন ইস্যু, এটা তো আসলে গণতান্ত্রিক দেশ হতে পারে না। এই দঙ্গা 3 ঘন্টা হয়ে গেছে, কোন সময় সাড়ে না সাড়ে আমরা গাড়ি জমা করতে না জমা দিলে চাবিটা রেখে দিই। ছাত্ররা বিশ্ববিদ্যালয় চাইতে পারে, তো এইভাবে রাস্তা 4 ঘন্টা 5 ঘন্টা বন্ধ রেখে এটা উচিত না। শিক্ষার্থীদের দাবি, পরিকল্পিত ষড়যন্ত্রে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের। তিতুমীর কলেজকে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা করতেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা চেয়ে আসছি আলোচনার মাধ্যমে যেন সেটা সমাধান হয়ে যায়, কিন্তু যেহেতু এটা হচ্ছে না, সেই জন্যই কিন্তু আজকে আমাদের সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকা ভার্সিটি যে বাণিজ্য শুরু করছে আমাদের 7 কলেজকে নিয়ে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। রাতে শিক্ষার্থীরা জানায় সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। আমাদের সাথে বসবে, মূলা ঝোলাক অথবা যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। তবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। আমরা রেলপথ অবরোধ করছি না, আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমীর ক্যাম্পাস গেটে অবস্থান নেব। AR বাদল, RTV, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। এই সময়ের মধ্যে 1083 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 4008 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন 1653 জন, বাকি 2355 জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে যুক্ত হচ্ছে ঢাকা ব্যাংক। দুপুরে নগর ভবনে ঢাকা ব্যাংকের সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম পর্যায়ে ঢাকা ব্যাংকের শাখা ও উপশাখা থেকে ফি ও কর আদায় করবে এবং পরবর্তীতে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপ ও ইন্টারনেটের র্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনো স্থান থেকে রিয়েল টাইম ভিত্তিতে অনলাইন ফি ও কর পরিশোধ করতে পারবে। নির্বাচনের মাধ্যমে মার্কেট কমিটি গঠনের দাবিতে আলোচনা সভার আয়োজন করেছে রাজধানী মোতালিব প্লাজার দোকান মালিকরা। দুপুরে মোতালিব প্লাজায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের ছেলে আক্তার হামিদ পবন বলেন, মোতালিব প্লাজায় বিগত 16 বছর নির্বাচন ছাড়াই কমিটি হয়েছে। সরকার পতন হলেও এখানে আগের মতোই নির্বাচন ছাড়াই কমিটি করার চেষ্টা করা হচ্ছে। এই মার্কেটে ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে কমিটি দেওয়া হবে। এদিকে সভা শুরুর আগে বাচ্চু, শালম ও শামীম মোল্লা ব্যবসায়ীদের আলোচনা সভায় আসতে নানাভাবে হুমকি এবং বাধা দিয়েছেন বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করেছেন নুরুল ইসলাম শিপু। স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকির রিপিন্টু আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরও জানাচ্ছেন রাফি আমিন। দীর্ঘদিন ধরেই নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে পরিবার।
সেখানেই আজ দুপুর 12টার কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য প্রদর্শনী ম্যাচে নেতৃত্ব দেওয়া এই মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো ফুটবল অন্তঃপ্রাণ এক যোদ্ধাকে। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট করে গোল হয়েছে এইরকম আমি দেখি নাই আমার ক্রীড়া জীবনে, আমি এটা দেখি নাই। ইভেন কি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট করে গোল দিছে। তার মতো ফুটবলার, তার চেয়ে বড় ফুটবলার আসতে পারে, সব কিছুই হতে পারে, কিন্তু জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল জগতে আর আসবে না। জাকারিয়া পিন্টুকে হারিয়ে স্বাভাবিকভাবেই তার পরিবার শোকে কাতর। তবে দেশের জন্য বাবার অবদানে গর্ব ছেলে তানভীরের। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল, সেজন্য সবাই তারা ক্ষমা করে দিন। আমার এখন মনে হচ্ছে আপনারা যতটা ভালোবাসছেন তার, অ্যাকচুয়ালি হি ইজ এ গুড ম্যান। আমি খুব প্রাউড ফিল করতেছি এখন। বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মতিঝিলে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। রাফি আমিন, RTV। ক্রিকেট। সাদা বলে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে NCL ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচ শেষে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং জাতীয় দলের নির্বাচন আব্দুর রাজ্জাক। এই সময় দীর্ঘ ক্যারিয়ারের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কায়েস। ফার্স্ট ক্লাস ও টেস্ট হলেও সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।